আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বাংলা স্বরসন্ধি নিয়ে। গত পর্বে আমরা সন্ধির প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে সন্ধির প্রথম পর্ব অর্থাৎ স্বরসন্ধি নিয়ে আলোচনা করব আমরা। স্বরসন্ধি কি আরেকটু স্মরণ করে নেই। যদিও গত পর্বে স্বরসন্ধি নিয়ে কথা বলা হয়েছিল। স্বরসন্ধি হচ্ছে পাশাপাশি দুইটি স্বরধ্বনির মিলন, অর্থাৎ পাশাপাশি দুইটি স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি, অথবা পরস্পর সন্নিহিত দুইটি স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি। আবার বলা যায় পাশাপাশি দুইটি স্বরবর্ণের মিলনকে বলা হয় স্বরসন্ধি। এখন আমরা দেখি স্বরসন্ধি কিভাবে গঠিত হয়। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এখানে একটা স্বরবর্ণ, এখানে একটি স্বরবর্ণ, পাশাপাশি দুইটি স্বরবর্ণ, স্বরে আ যোগ স্বরে আ, এই দুইটি স্বরবর্ণ মিলে এই যে আ হয়েছে। এজন্য সূত্রে বলা হয়েছিল পাশাপাশি দুইটি স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি। তাহলে এটি একটি স্বরসন্ধির উদাহরণ। আর অনেক উদাহরণ, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, নর যোগ অধম, নরাধম, এগুলো সব স্বরসন্ধির উদাহরণ। আবার যথাযোগ অর্থ, যথার্থ, স্বরে আর সাথে স্বরে অ মিলে হয়েছে। এরপরে আছে নর যোগ অধম, হিম যোগ আলয়, এগুলো সবই স্বরধ্বনির সাহায্যে গঠিত স্বরসন্ধির উদাহরণ। এরপরে আমরা আজকে আমাদের আলোচনার যে মূল যে বিষয় অর্থাৎ সন্ধি, স্বরসন্ধির সাহায্যে কিভাবে শব্দ গঠন করা যায় সেই বিষয়টি দেখব। তাহলে প্রথমে আমরা সন্ধির শ্রেণী বিভাগে দেখেছি যে বাংলা সন্ধিকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা স্বরূপ সন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। তৎসম বা সংস্কৃত সন্ধিও তিন ভাগে বিভক্ত ছিল, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তা আমরা প্রথমে দেখব যে বাংলা সন্ধির ক্ষেত্রে স্বরসন্ধি সাহায্যে কিভাবে শব্দ গঠন করা যায়। এই ক্ষেত্রে আমরা বোর্ডে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো আমরা শ্রেণী বিভাগ করে লিখব বা সন্ধি বিচ্ছেদ করে লিখব। তারপরে আমরা দেখব যে কোন বর্ণটি কিভাবে লোপ পেয়ে বা লুপ্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করেছে। অর্থাৎ বাংলা সন্ধির, বাংলা স্বরসন্ধির আলোচনায় বলা হয় যে পাশাপাশি দুইটি ধ্বনির যে কোনো একটি ধ্বনি লোপ পেয়ে স্বরসন্ধি গঠিত হয়ে থাকে। অর্থাৎ পাশাপাশি দুইটি স্বরধ্বনি বা স্বরবর্ণের যে কোনো একটি লোপ পেয়ে স্বরসন্ধি গঠিত হয়ে থাকে। এক নম্বর উদাহরণে দেখছি আমরা শতেক, সৎ অ যোগ এক, সৎ অ যোগ এক, এখানে একটি অ আছে, এখানেও এখানে একটি এ। তাহলে দেখা যাচ্ছে যে এই অটা এখানে নেই, এই অটা কি বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এটি বাংলা সন্ধির একটি উদাহরণ। পরের উদাহরণে আমরা দেখি যে শাখা, শাখা যোগ আরি, এক্ষেত্রে আমরা দেখি যে শাখারি একটা স্বরে আছে, কিন্তু এখানে আমরা দেখি এখানে একটি আর এখানে একটি, দুইটি স্বরে আছে। সুতরাং এই দুইটির মধ্যে একটির এখানে বিলুপ্তি ঘটেছে। সুতরাং বাংলা সন্ধির নিয়ম অনুসারে ঠিক আছে, এটি একটি বাংলা সন্ধির উদাহরণ। মিথ্যুক, তেমনি মিথ্যা যোগ উক, পাশাপাশি দুইটি, একটি আকার একটি স্বরধ্বনি, একটি আকার একটি রস্যু। এখানে দেখি আমরা শুধু একটি আছে আর এইটির নেই, এটি চলে গিয়েছে। তাহলে এটিও বাংলা সন্ধির উদাহরণ। কুড়িক, কুড়ি যোগ এক, বলা হয়েছে পাশাপাশি দুইটি স্বরধ্বনি যে কোনো একটি চলে যেতে পারে, যদি চলে যায়, বিলীন হয়ে যায়, তাহলে সেটি হবে কি বাংলা স্বরসন্ধি। তাহলে এখানে দেখি এই এটা এখানে নেই, হয়েছে কি কুড়িক হয়েছে, যে এক ছিল এ একের এটা বিলুপ্ত ঘটেছে। নদীর, নদী যোগ এর, এখানেও তাই, এই এটা বিলুপ্ত হয়েছে। সুতরাং এগুলো হচ্ছে কি বাংলা স্বরসন্ধির উদাহরণ। রূপালী, রূপা যোগ আলী, এক্ষেত্রেও আমরা দেখি রূপা একটা আকার ছিল,
এখানেও আরেকটা আকার, এই দুইটা আকারের একটি যে কোনো একটি বাদ দেওয়া হয়েছে, বিলীন হয়েছে, বিলীন হয়ে নতুন শব্দ গঠন করেছে। এই হলো বাংলা সন্ধির যে স্বরসন্ধি আছে সেই স্বরসন্ধির সাহায্যে শব্দ গঠনের নিয়ম। এরপরে আমরা আবার তৎসম বা সংস্কৃত সন্ধিতে কিভাবে স্বরসন্ধির সাহায্যে নতুন নতুন শব্দ গঠন হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখি যে কিভাবে তৎসম বা সংস্কৃত স্বরসন্ধির সাহায্যে নতুন শব্দ আলোচনা করা হয়। এখন আমরা স্বরসন্ধির ক্ষেত্রে দেখি যে কিভাবে স্বরসন্ধির সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করা যায়, অর্থাৎ সংস্কৃত স্বরসন্ধির ক্ষেত্রে কি কি নিয়ম প্রযোজ্য আছে বা কয়টি নিয়ম আছে। আমাদের টেক্সট বা পাঠ্য বইয়ে 13টি নিয়ম আছে। এই 13টি নিয়মের মাধ্যমে আমরা স্বরসন্ধির মাধ্যমে যতগুলো শব্দ আছে সবগুলোকে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো বা নতুন নতুন শব্দ গঠন করতে পারবো। এখন আমরা দেখি যে কিভাবে সংস্কৃত স্বরসন্ধি মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করা যায়। এখানে 13টি নিয়ম আছে। এই 13টি নিয়মের সাহায্যে কিভাবে আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। আচ্ছা, প্রথম দেখি আমরা উদাহরণের সাহায্যে। নরাধম, নর যোগ অধম। তাহলে এই যে নরাধম, তাহলে কি কিভাবে হয়েছে? দেখি যে আমরা পাশাপাশি যে দুইটি বর্ণ আছে সেই দুইটি বর্ণ কি কি বর্ণ রয়েছে। তো এখানে আমরা প্রত্যক্ষ করি যে একটি অ আছে, অ যোগ অ, তাহলে দুইটি অ মিলে এখানে হয়েছে একটি আ। দুইটি অ মিলে একটি আ হয়েছে, অর্থাৎ স্বর বর্ণের পরে অর্থাৎ অ এর পরে যদি অ থাকে তাহলে দুইটি অ মিলে একটি স্বরে আ হয়। একটি উদাহরণ দেয়া আছে এখানে নরাধম। তেমনি হিমালয়, হিম যোগ আলয়, হিমালয়। তাহলে এই হিমালয় কিন্তু দুইটি স্বরে অ দিয়ে হয় না, দুইটি স্বরে অর সাথে মিলে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্বরে অ আর একটি আছে স্বরে আ, দুইটি মিলে স্বরে আ হয়েছে। হিম অ, এখানে অ আর এখানে হচ্ছে আ, এই অ আর আ মিলে হয়েছে একটি, এই যে এখানে আ হয়েছে। সুতরাং স্বরে অর পরে যদি আরেকটি স্বরে অ থাকে সে দুইটি মিলেও স্বরে আ হতে পারে। আবার স্বরে অর পরে যদি আরেকটি স্বরে আ থাকে ওই দুইটি মিলেও একটি স্বরে আ হতে পারে। দুইটি নিয়ম গেল। আবার যথার্থ, যদি প্রথমটা স্বরে আ থাকে, স্বরে আ যোগ স্বরে অ, তাহলেও স্বরে আ হবে। প্রথমটি যদি এখানে আছে যথার্থ, যথা যোগ অর্থ, প্রথমটি স্বরে আ, দ্বিতীয়টি স্বরে ও, তাহলে এই দুইটিও আমরা দেখি যে মিলিতভাবে হয়েছে স্বরে আ। তৃতীয় নিয়ম, দুইটি স্বরে আ যদি থাকে, স্বরে আ যোগ স্বরে আ, তাহলেও আরেকটি স্বরে আ হয়। এখানে আমি স্বরবর্ণগুলো লিখে রেখেছি, স্বরবর্ণের সাহায্যে আমি তোমাদের দেখাবো পরবর্তী নিয়মগুলো। এখন দেখি যে এখানেও একটি স্বরে আ, এখানে একটি স্বরে আ, দুইটি স্বরে আ মিলে একটি স্বরে আ হয়। তাহলে স্বর সন্ধির কিভাবে গঠিত হয় আমরা জানলাম। সংস্কৃত স্বর সন্ধি, একটি স্বরের ধ্বনির পরে আরেকটি স্বর ধ্বনি, অর্থাৎ স্বরে আর পরে স্বরে আ থাকলে স্বরে আ হয়। স্বরে আর পরে আবার যদি স্বরে আ থাকে তাহলেও স্বরে আ হয়। স্বরে আর পরে যদি স্বরে ও থাকে তাহলেও স্বরে আ হয়। আবার দুইটি স্বরে আ যদি পাশাপাশি থাকে একত্রিত হয়ে স্বরে আ হয়। এই হলো 1 নম্বর নিয়ম গেল বিসর্গ, সংস্কৃত বিসর্গ সন্ধি। দ্বিতীয় নাম্বার নিয়ম দেখো। দ্বিতীয় নাম্বার নিয়ম আমরা এই দ্বিতীয় উদাহরণে আছে যে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। তাহলে কি হলো? এখানে আছে একটি অ, শুভ যোগ এখানে আছে একটি রস্যইকার। তাহলে অ এর পরে যদি রস্যইকার বা দীর্ঘইকার থাকে, অ এর পরে যদি রস্যইকার বা দীর্ঘইকার থাকে তাহলে উভয় মিলে একার হয়, একার হয়। এই যে এখানে আমি দিয়েছি যে অ, প্রথমটি
অ এর পরে যদি এই রস্যইকার বা দীর্ঘইকার যে কোনো একটি থাকে তাহলে উভয় মিলে একার হয়। সেই নিয়মটি এখানে প্রযোজ্য যে এখানে অ ছিল, এখানে অ আর এখানে রস্যই, দুইটি মিলে হয়েছে এখানে একার। দ্বিতীয় নিয়ম বোঝা গেছে, বুঝতে পেরেছ আশা করি। এরকম করে প্রত্যেকটি নিয়মই ঠিক সেম একই রকম। পরের নিয়মটি দেখো, স্বরে অর পরে রস্যই, তারপরে দীর্ঘই, এই দুইটি এক সারিতে, তারপর রস্য দীর্ঘ। এখন স্বরে অর পরে পরের নিয়মটিতে ঠিক ধারাবাহিকভাবে স্বরে অর পরে যদি রস্যই দীর্ঘই থাকলে হয়েছে এ, এখন রস্য দীর্ঘ থাকলে হবে পরের বর্ণটা অর্থাৎ ও হবে। সেই উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন সূর্যোদয়, এখানে আছে কি অ যোগ ও সমান সমান ও হয়েছে, এই যে এখানে অ আর এটা ও, এই দুইটি মিলে এখানে হয়েছে একটি ওকার। তৃতীয় নিয়ম আশা করি বুঝতে পেরেছ। পরের নিয়মটি আমরা দেখি যে স্বরে অর পরে যদি রি থাকে, স্বরে অর পরে যদি রি থাকে, এই যে এখানেও দেয়া আছে, স্বরে অর পরে যদি রি থাকে, রি থাকলে তাহলে আর অথবা অর হয়, বিশেষ করে অর হয়, আর এটা রেফও হতে পারে। তাহলে যেমন এখানে দেবর্ষি, দেব অর, এখানে কিন্তু অর উচ্চারণ হয়। এখানে বলা হয়েছে যে একটি অ, অ এর পরে যদি রিকার থাকে, রিকার থাকে, উভয় মিলে এই দুইটি মিলে এখানে হয় কি অর। তাহলে দেব অর, দেব অর, দেবর্ষি, আমরা দেখলাম যে দেবর্ষি বানানে একটি অ আছে, অর আছে, সুতরাং অ এর পরে রি থাকলে সেই ক্ষেত্রে অ উচ্চারণ হয়, অর উচ্চারণ হয়। এই যে অ এর পরে রি যদি হয় সেই ক্ষেত্রে অর উচ্চারণ হয় বা অর হবে, মূল শব্দে অর হয়ে যাবে। এখন আমরা দেখি পঞ্চম নিয়মে কি আছে। পঞ্চম নিয়মে আছে রি এর আরেকটি নিয়ম। রি এর প্রথম নিয়মে দেখেছিলাম আমরা স্বরে ও স্বরে আর পরে যদি রিকার থাকে সেক্ষেত্রে অর হয়। এখন রি এর এই নিয়মটিতে আমরা দেখব যে রি এর পরে যদি স্বরে অর পরে যদি রি হয় তাহলে এই ক্ষেত্রে অর না হয়ে আর হয়। যেমন এখানে দেয়া আছে শীত আর তো, শীত অ, এখানে একটি অ আছে, অ প্লাস রি আছে, তাহলে রি আর অ দুইটি মিলে হয়েছে আর, এই জন্য এখানে হয়েছে আর তো, অ যোগ রি সমান সমান বা ইকুয়াল আর, শীতার্ত। পরের উদাহরণে আমরা দেখি যদি অ এর পরে একার থাকে, এই অ এর পরে যদি একার থাকে, এই একার থাকে তাহলে পরের বর্ণটি হয়। যেমন অত জন, জনযোগ এক হয়েছে জনৈক ওই। আশা করি বুঝতে পেরেছো যে এখানে একটি অ আছে ৬ নম্বর নিয়মে, অ এর সাথে এ যোগ হয়েছে, এই পাশাপাশি দুইটি বর্ণ বা ধ্বনি, এই দুইটি ধ্বনি মিলে নতুন একটি বর্ণের পরের বর্ণটি ওই হয়েছে। তেমনি আরো এরকম উদাহরণ আছে মতৈক্য, মত অ যোগ ঐক্য, বলা হয়েছে যে স্বরে অ স্বরে আর পরে যদি একার থাকে বা ঐকার থাকে তাহলে দুইটি যে কোনো একটি থাকলে উভয়ের মিলনে ঐকার হয়ে থাকে। যেমন মহৈশ্বর্য, মহাযোগ ঐশ্বর্য, মহৈশ্বর্য। পরের নিয়মে আমরা দেখি যে ৭ নম্বর নিয়মে কি আছে যে স্বরে আর পরে যদি আকারের পরে যদি ওকার থাকে তবে উভয় মিলে ঔকার হয়ে যায়। স্বরে আর পরে যদি ওকার থাকে, এটা কিন্তু আকার নয়, এটা কিন্তু স্বরে আ নয়, এটা হচ্ছে স্বরে আ। স্বরে আর পরে যদি ওকার থাকে তাহলে স্বরে আর সাথে ওকার উভয় মিলে ঔকার হয়ে যায়। যেমন এখানে মহৌষধ, মহাযোগ ঔষধ, তাহলে এখানে আকার আছে স্বরে আ, এখানে ও, দুইটি মিলে হয়েছে ও হয়ে গেছে। আবার এরকম আছে বনৌষধি, বন যোগ ঔষধি, বন যোগ ঔষধি। পরের নিয়মে আমরা দেখব যে অতীতের যদি রস্যইকারের পরে আরেকটি রস্যইকার থাকে, অর্থাৎ রস্যইকারের পরে বা দীর্ঘইকারের পরে যদি আরেকটি রস্যই দীর্ঘই থাকে তবে উভয় মিলে দীর্ঘইকার হয়ে যায়। এই এখানে আমরা দেখছি ও ত ই,
অতীত, আর এখানে আরেকটি আছে রস্যই দীর্ঘই, যে কোনো একটি থাকলে প্লাস রস্যই দীর্ঘই সমান সমান দীর্ঘই। তাহলে এখানে রস্যই আছে, এখানেও রস্যই আছে, দুইটি মিলে এখানে দীর্ঘই হয়ে গেছে। তাহলে সহজ, এই নিয়মটিও সহজ, মানে রস্যই দীর্ঘের পরে যদি রস্যই দীর্ঘই থাকে তাহলে উভয় মিলে দীর্ঘইকার হয়। আরেকটি নিয়ম আমরা যেমন আরেকটি উদাহরণ দিই, যেমন পরীক্ষা, পরিযোগ দীর্ঘই ক্ষীয় আকার পরীক্ষা, তেমনি সতীশ ছ তয় দীর্ঘিকারে দি, সতী যোগ দীর্ঘই স, দুইটি কিন্তু দীর্ঘই সতীশে। কারণ এখানে বলা হয়েছে যে রস্যইকারের পরে বা দীর্ঘইকারের পরে আবারও যদি রস্যইকার দীর্ঘইকার পাশাপাশি থাকে দুই ক্ষেত্রেই দীর্ঘইকার হবে। এ কারণে এখানে অতীত রস্যইকারের পরে রস্যইকার, আর সতীশ বানানে দীর্ঘইকারের পরে দীর্ঘইকার। পরের নিয়মটা আমরা দেখি যে রস্যইকারের পরে বলা হয়েছে যে রস্যইকারের পরে কি আছে, এখানে জ কেন হয়েছে? রস্যইকারের পরে যদি রস্যই বা দীর্ঘইয়ের পরে যদি অন্য ধ্বনি এই দুইটি রস্যই দীর্ঘই না থেকে অন্য দুইটি হয় তাহলে কিন্তু জ হয়ে যাবে, মূল শব্দে জ হয়। এখানে দেয়া আছে যেমন অত্যন্ত, অতিযোগ অন্ত, অতিযোগ অন্ত, এই ক্ষেত্রে কিন্তু এখানে অ রস্যই দীর্ঘই নাই, রস্যইয়ের পরে আরেকটি অ হয়েছে, এজন্য বলা হয় যে রস্যই দীর্ঘইকারের পরে যদি রস্যই দীর্ঘইকার না হয়ে অন্য কোনো ধ্বনি বা বর্ণ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মূল শব্দের জ ফেলা হবে। আবার বলছি, রস্যই দীর্ঘইকারের পরে যদি রস্যই দীর্ঘইকার ছাড়া অন্য ধ্বনি বা বর্ণ স্বরধ্বনি থাকে তাহলে সেটি হয়ে যাবে জ ফলা। ইত্যাদি, ইতি যোগ আদি রস্যইকারের পরে সরেয়া হয়েছে, এখানে কিন্তু রস্যই দীর্ঘই পরে হয়নি, ইতির পরে তি রস্যই যোগ সরেয়া। তেমনি মশাধার মসি যোগ আধার। পরের নিয়মটা দেখি আমরা, রস্যর দীর্ঘকারের পরে যদি রস্য দীর্ঘকার হয়, রস্য দীর্ঘকারের পরে রস্য অবলিক দীর্ঘকারের পরেও যদি রস্য দীর্ঘকার থাকে তাহলে উভয় মিলে দীর্ঘকার হবে। আগের নিয়মটার মতো রস্য দীর্ঘকারের পরে রস্য দীর্ঘকার থাকলে দীর্ঘিকার, এখানেও রস্য দীর্ঘকারের পরে রস্য দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। যেমন এই উদাহরণটা, যেমন রস্য, এটা রস্য আর এটাও রস্য, দুইটা মিলে হয়েছে দীর্ঘকার, দীর্ঘকার। অর্থাৎ মরুদ্যান শব্দটি ভেঙে লিখতে হলে দীর্ঘকার শব্দটিকে আমাদের দুইটি রস্য দিয়ে ভেঙে লিখতে হবে। মরু ম রয় রস্যকারে রু যোগ রস্য দয় দফালা আকার ন, মরুদ্যান। তেমনি বহুর্ধ যদি আমরা লিখি, বহুর্ধ ব হয় দীর্ঘকারে হু ধয় রেপ, এখানে দীর্ঘ আছে তাহলে বহু যোগ ঊর্ধ্ব, দুইটি রস্যকার হবে। বধূচ্ছব, বধূ যোগ উৎসব, ব ধয় দীর্ঘকারে ধু বধূ যোগ রস্য খণ্ডত দন্ত স ব উৎসব। এখন পরবর্তী নিয়মে আমরা দেখব যে রস্য দীর্ঘকারের মতো যদি রস্য দীর্ঘকারের পরে রস্য দীর্ঘকার ভিন্ন অন্য কোনো বর্ণ থাকে সেক্ষেত্রে আবার আমাদের একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মূল শব্দে হয়ে যাবে ব। যেমন এখানে দেখি যে একটা রস্যকারের পরে থাকার কথা ছিল রস্যকার অথবা দীর্ঘকার, সেখানে সেটা না থেকে অন্য ধ্বনি বা বর্ণ হয়ে গেছে, অ হয়ে গেছে, এই কারণেই এই মূল শব্দের এই বর্ণটা স-এর সাথে ব, এখানে ব যুক্ত হয়েছে। অর্থাৎ রস্য দীর্ঘকারের পরে যদি রস্য দীর্ঘকার ছাড়া অন্য ধ্বনি বা বর্ণ থাকে সেক্ষেত্রে রস্য দীর্ঘকার যেখানে থাকে সেই জায়গায় সেই স্থানে একটা ব হয়ে যাবে। একটা উদাহরণ আমরা দেখলাম যে স্বল্প, তেমনি স্বাগত, স্বাগততেও ঠিক একই রকম, বয়ের জায়গা হবে দন্ত স, বয়ের জায়গা রস্য, সুযোগ আগত। আবার তন্নি, তনুযোগ নয় বয় দীর্ঘি, তন্নি, তন্নি ত নয় বয় দীর্ঘি তন্নি, এই শব্দটি সমান সমান হবে ত নয় রস্যকারে নু যোগ দীর্ঘই তন্নি।
পরবর্তী নিয়মে অর্থাৎ 11 নম্বর নিয়মে আমরা দেখি যে রি এর পরে যদি আবার রি এর পরে যদি রি ছাড়া অন্য বর্ণ থাকে, এক্ষেত্রে আবার পরিবর্তন। এই ক্ষেত্রে আবার অন্য বর্ণ থাকলে তখন র হবে, মূল শব্দে হবে র। যেমন এখানে রি, একটা রি আছে, এই যে এখানে দেখা যাচ্ছে রি যোগ আ, এখানে আরেকটি রি এর পরে আরেকটি রি নাই, এজন্য হয়েছে কি এখানে একটা র হয়ে গেছে। অর্থাৎ রি সাথে যদি অন্য বর্ণ বা ধ্বনি যুক্ত হয়, উভয় মিলে হয় র। পিত্রা যোগ আলয় হয়েছে পিত্রালয়। তেমনি আবার আরেকটি উদাহরণ আমরা বলতে পারি পিত্রাদেশ, পিতৃ যোগ আদেশ। রি এর পরে যদি রি ছাড়া অন্য বর্ণ থাকে, এই ক্ষেত্রে র হয়ে যায়। পরবর্তী নিয়ম আমরা আবার দেখি যে এখানে আছে যে এ বা ও এর পরে, এ অথবা ও এর পরে যদি এ অথবা ওই ছাড়া অন্য ধ্বনি থাকে, সেক্ষেত্রে আবার একটু পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে এ অথবা ওই না হয়ে অয় অথবা আয় হয়ে যায়। যেমন এখানে আমরা দেখি এ আছে, এর পরে কিন্তু এ অথবা ওই, এই দুইটি ধ্বনির একটিও নাই। আর এই দুইটি সেম দুইটি না থাকলে একটু পরিবর্তন হয়ে যাবে, তখন কি হয় এই দুইটি মিলে অয় হয়ে গেছে। নয়নে আমরা দেখি এই বিষয়টি, এ যোগ অন্য ধ্বনি সমান সমান হয় অয় অথবা আয়। তাহলে এখানে অয়। আরেকটু উদাহরণ দিতে পারি আমরা, নায়ক, নায়কেও দেখা গেছে অক, নায় অক, অক হয়েছে, তাহলে কি করতে হবে নই, নই যোগ অক, নায়ক। আরেকটি উদাহরণ যদি বলি গায়ক, তাহলে সেম একই রকম, গই, ওইকারের পরে অক, গই যোগ অক, গায়ক। সর্বশেষ 13 নম্বরে আমরা দেখি যে ওকারের পরে, ওকার অথবা ওকার, এই দুইটি সাধারণত ওকার অথবা ওকারের পরে যদি অন্য ধ্বনি থাকে, এই দুইটির পরে যদি এই দুইটি ছাড়া অন্য ধ্বনি থাকে, সেক্ষেত্রে ওই জায়গাটিতে অর্থাৎ মূল শব্দে আব উচ্চারিত হয়। যেমন পৌ, এখানে কি আছে ওকার আছে যোগ অন্য ধ্বনি আছে অ, এই জন্য এখানে হয়েছে আব। পাবক, এরকম করে আরো আছে গবাদি, গো যোগ গবাদি, গো যোগ আদি। এখানে আমরা দেখি ওকার আছে, ওকারের পরে অন্য ধ্বনি স্বরে আ, এই জন্য এটা হয়েছে কি অব, গবাদি, গবাদি। আবার নাবিক, একইভাবে ও এর পরে নাবিক, নৌ যোগ ইক, নাবিক। ও এর পরে কিন্তু নৌ, নৌ ও এর পরে ওই ও আর ও না হয়ে রস্যইকার হয়েছে, এ কারণে হয়েছে নাবিক আপ, নাব ইক, নাবিক শব্দের আপ উচ্চারিত হয়েছে। এই ছিল তৎসম স্বরসন্ধির 13টি নিয়মের সার্বিক আলোচনা। এই বিষয়গুলো তোমাদের একটু অনুশীলন করতে হবে, একটু অনুশীলনের মাধ্যমেই তোমরা পারবে এই বিষয়গুলোকে আবার একটু আয়ত্ত করতে। আর যদি অনুশীলন না করো, আজকে যতটুকু শিখেছো আবার 2-1 দিন পরে যা তাই, মানে একেবারেই জিরোতে চলে যাবে। এজন্য এই সন্ধির এই বিষয়গুলো উদাহরণ ধরে ধরে প্রত্যেকটা বিষয় আমাদের একটু বারবার দেখতে হবে, তাহলেই মনে থাকবে। আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করেছো যে আমি প্রত্যেকটি নয়ন, নে যোগ অন, প্রথমে মূল শব্দ লিখেছি, পরে ভেঙে লিখেছি। প্রত্যেকটি উদাহরণে আমি এই কাজটি করেছি, তোমরা প্রত্যক্ষ করেছো। কিন্তু কেন? বইয়ের মধ্যে তো আগে ভেঙে লেখা, পরে মূল শব্দ লেখা না। আমরা প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখি যে তোমাকে 5টি শব্দ দেওয়া হবে, 10টি শব্দ দেওয়া হয়,
যে এই শব্দগুলোকে তুমি ভেঙে লেখো, এই শব্দগুলোকে তুমি সন্ধি বিচ্ছেদ করো। কই, সেখানে তো ভেঙে এই শব্দটি দেওয়া হয় না। তাহলে আমরা উল্টো দিক থেকে কেন বিশ্লেষণ করব? এই দৃষ্টিকোণ থেকে তোমাদের জন্য সহজ হয়, এই কারণে আমি মূল শব্দটি কিভাবে ভাঙা যায়, যেমন এখানে অয় মনে রাখতে হবে, নয় অয়। তাহলে অয় হলে কি কি দরকার, কি লাগবে আমাদের? তাহলে এ যোগ অন্য ধ্বনি, এর সাথে অন্য ধ্বনি দরকার আমাদের অয় লিখতে হলে। তেমনি আবার পাবক, এখানে আছে কি আব উচ্চারণ হয়েছে, তাহলে আব লিখতে আমাদের কি লাগবে? একটা ওকার, পৌ, পৌ যোগ অন্য ধ্বনি পক, পাবক। এই দৃষ্টিকোণ থেকেই বা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমি মূল শব্দটি প্রথম লিখেছি, তারপরে ভেঙে লিখেছি। এরপরে আমরা কয়েকটি সন্ধি দেখব, যে সন্ধিকে বিচ্ছেদ করব বা ভেঙে লিখব, যেগুলো কোনো নিয়ম মানে না। এগুলো অর্থাৎ এগুলো আমাদের বারবার অনুশীলনের মাধ্যমে মেমোরাইজ করতে হবে। যেমন কুলটা, কুল যোগ কটা, কুলটা। পরের আরেকটা দেখি, মারতণ্ড, মার্ত যোগ অণ্ড, শুদ্ধ ধন, শুদ্ধ যোগ অদন। এগুলো আমাদের বারবার অনুশীলনের মাধ্যমে মনে রাখতে হবে। এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি, অর্থাৎ যে সকল সন্ধি কোনো নিয়ম মানে না। এই নিপাতনে সিদ্ধ সন্ধির আলোচনার মাধ্যমেই শেষ হচ্ছে আজকের মতো আমাদের এই স্বরসন্ধির আলোচনা। পরবর্তী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আবার আমরা ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।